টালমাটা অর্থনীতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন ডক্টর আহসান এইচ মনসুর। দায়িত্ব পেলেন 4 বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান মাসরুর রিয়াজ। পানগাঁও কাস্টমস কমিশনার ও যুগ্ম কমিশনারের অপসারণের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি। দুর্নীতি ও বন্দর ব্যবস্থাপনা ধ্বংসের অভিযোগ। এখনো টনক নয়নি মজুতদারদের। দাম কমায় রাজশাহীতে হিমাগার থেকে আলু না ছাড়ার অভিযোগ। কঠোর বাজার মনিটরিংয়ে বস্তায় 150 টাকা কমেছে চালের দাম। অজানা রোগে আক্রান্তের কয়েক ঘন্টায় মারা যাচ্ছে গবাদি পশু। চাঁপাইনবাবগঞ্জে 2 মাসে 2 শতাধিক গরুর মৃত্যু। দিশেহারা খামারি। নমুনা সংগ্রহ করে ব্যবস্থার আশ্বাস। এবং কুয়েতের 1 দিনারে মিলছে 392 টাকা। রেমিটেন্স প্রবাহ বাড়ার আশা। বৈধ পথে অর্থ পাঠিয়ে দেশ পুনর্গঠনে ভূমিকা রাখতে চান প্রবাসীরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। বাণিজ্যের সময়ে শুরুতেই আইন উপদেষ্টার ব্রিফিংয়ের খবর। মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ সাম্প্রতিক নানা বিষয়ে সচিবালয়ে নিজ দফতরে কথা বলছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সরাসরি যাচ্ছি সেখানে। রোজিনা ইসলাম, এগুলো খুব আলোচিত মিথ্যা মামলা ছিল, তো এই জন্য এই দুটা নাম রিপ্রেজেন্টেটিভ এক্সাম্পল হিসাবে উল্লেখ করলাম। আরও অনেক মামলায় প্রত্যাহার করা হবে। আমরা বিচার বিভাগের সংস্কারের জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি। মধ্যে আমরা মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আইন মন্ত্রণালয়কে যে সহযোগিতামূলক কার্যক্রম করতে হয় সেটা আমরা সম্পন্ন করেছি। আপনারা দেখেছেন অতি দ্রুত আমাদের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে যারা বিচারপতি আছেন, মাননীয় প্রধান বিচারপতি, ওনাদের নিয়োগ হয়েছে। সারা দেশ থেকে আমরা প্রশংসা পাচ্ছি। আমরা এমন একজন মাননীয় প্রধান বিচারপতি পেয়েছি যিনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছেন, টাফট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। ওনার নানা অত্যন্ত শ্রদ্ধেয় একজন বিচারক ছিলেন। ওনার বাবা আপনারা সবাই চিনেন, ব্যারিস্টার ইশতিয়াককে। তো আমরা যে এই নিয়োগের থেকে আপনারা বুঝে নেবেন যে আমরা কিসের উপর গুরুত্ব দিচ্ছি। কোয়ালিটি, ইন্টিগ্রিটির উপর গুরুত্ব দিচ্ছি। যারা আপিল বিভাগে মাননীয় বিচারপতি আছেন আপনারা সবাই ওনাদের সম্পর্কে অবহিত আছেন। এটা আমরা খুব আনন্দের সাথে বলছি, কারণ আপনারা আগে যারা প্রধান বিচারপতি আছে ওনাদের সিভি আছে, আর আমাদের এখন যে প্রধান বিচারপতি আছে এটা কম্পেয়ার করলে বুঝতে পারবেন আমরা কিসের উপর জোর দিচ্ছি। অ্যাটর্নি জেনারেল অফিসে সম্পূর্ণ দলীয় ভিত্তিতে নিয়োগ হয়েছিল। তার মধ্যে প্রায় অর্ধেকের মতো কর্মকর্তা ইতিমধ্যে পদত্যাগ করেছেন। সেখানে আমরা বেশ কিছু নতুন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছি। অনেক তাড়াহুড়া করে নিয়োগ দিচ্ছি, তারপরও যতটা স্ক্রুটিনি করা যায়, কনসালটেশন করা যায় করছি। 2-1টা ভুল হতে পারে, সেগুলি কারেকশনের স্কোপও থাকবে। আমরা বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। আমরা অধস্তন আদালতে পরিবেশ উন্নয়নের জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি। অধস্তন আদালতে প্লাস্টিক পণ্যের ব্যবহার আমরা নিষিদ্ধ করেছি। রিপ্লেস করতে একটু টাইম লাগবে, বাট অলরেডি নির্দেশনা পৌঁছে গেছে। এছাড়া আপনারা জানেন ওখানে শৌচাগার যে আছে, মাতৃ দুগ্ধদান কেন্দ্র আছে, মহিলা পুরুষদের বিচার প্রার্থীদের জন্য যে জায়গাগুলো আছে, এখানে স্থান সংকট আছে, জনবলের সংকট আছে, বাজেটের সংকট আছে। সাধ্যমতো সব কিছু করার জন্য নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে। আর গণহত্যা এবং গুলিবর্ষণ এই সমস্ত ঘটনার বিচারের জন্য ইতিমধ্যে কিছু মামলা হয়েছে আপনারা জানেন। এবং আমরা নিজেরা রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন মানবাধিকার সংগঠন, জনগণের বিভিন্ন গোষ্ঠী দাবি করেছেন যে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে এটা বিচার করার স্কোপ আছে কিনা। আমরা সেটা খতিয়ে দেখেছি। আপনাদেরকে আমরা বলতে চাই 1973 সনে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে
যেটা পরে 2009 এবং 13-তে সংশোধনী হয়েছে, সেই আইনে আমরা জুলাই গণহত্যা বলতে আমি অগাস্টের প্রথম 5 দিনের গণহত্যার কথা বোঝাচ্ছি। এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন উনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটোখাটো গবেষণা মতো করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। এবং আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এখানে আপনারা জানেন একটা ইনভেস্টিগেশন এজেন্সি আছে, একটা প্রসিকিউশন টিম আছে, এগুলিকে আমরা রিঅর্গানাইজ করার চেষ্টা করছি, আদালতটা একটু পরে করব। আর এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটা আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা করছি। জাতিসংঘ থেকে আমাদের বারবার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা বিচারে সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে, আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে, সর্বাত্মক তত্ত্বাবধানে। সেটার লক্ষ্যে সমস্ত উদ্যোগ গ্রহণ করব। ইতিমধ্যে এখানে জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি আছে ওনার সাথে আমরা মিটিং করব, ডিসিশন নিয়েছি, ডেট ঠিক হয় নাই, সহযোগিতা চাবো। এছাড়া আমাদের আরও উচ্চ পর্যায় থেকে জাতিসংঘের বিভিন্ন কনসার্ন এজেন্সি আছে, ওনাদের সাথে যোগাযোগ করা হবে, আমরা করব। আমরা আশা করছি দ্রুত আমরা এটা শুরু করতে পারবো। এই হচ্ছে আমার বক্তব্য। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমরা সিদ্ধান্ত নিয়েছি বিচার করব। আমি যে প্রশ্ন বিভিন্ন মানবাধিকার সংগঠন এর বিচারটা হেগে সিগন্যাল করছে বাংলাদেশ, সেই অনুসন্ধান করছে সেই সনদে, সেখানে কি এই বিচারের উত্তর দেওয়া সম্ভব কিনা? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হল, বাংলাদেশের আয়নাগরের মধ্যে অসংখ্য আয়নাগর তৈরি হয়েছিল সারা দেশে গত 15 বছরে। সেই আয়নাগরের যারা ক্ষতিগ্রস্ত পরিবার এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আপনার কি প্রতিকার? আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা রোম স্ট্যাটিউট, যেটা বলে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড স্ট্যাবলিশ হয়েছে, আমরা রোম স্ট্যাটিউটের র্যাটিফাইং কান্ট্রি, অর্থাৎ সদস্য রাষ্ট্র। কিন্তু আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে তখনই যেতে পারবেন যদি আপনি নিজস্ব অপরাধ আদালতে এটার বিচার করতে আনউইলিং, অনিচ্ছুক বা আনেবল, অসমর্থ হন। আমরা তো অসমর্থ না। আমরা এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর, এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে, বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি। ভিকটিম পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড় একটা স্কোপ তৈরি হয়েছে। আপনারা জানেন আমাদের পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করা হয়েছে, আমাদের মন্ত্রীরা পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করেছে, আমাদের মন্ত্রী এবং রাজনৈতিক দলের নেতারা ছাত্র সংগঠন, ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটা সংগঠন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অন্যতম ভূমিকা রাখা সংগঠন, সেই সংগঠনকে কি ধরনের সন্ত্রাসী কাজে ব্যবহার করেছে। এখন আমরা শুধুমাত্র পুলিশ, ছাত্রলীগের অপরাধ দেখলে তো হবে না। যাদের কমান্ড ছিল, যাদের আদেশ নির্দেশে তারা করেছে, সে সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিও যদি হয়, সেটাও এই আইনের আওতায় বিচার করা সম্ভব। যেই জন্য আমরা মনে করছি অপেক্ষাকৃত দ্রুততর সময়ে এই ঘটনার জন্য, এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, বারবার আমি বলছি, ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্র থাকা ব্যক্তিদেরও বিচার সম্ভব দেখে আমরা মনে করছি এই আইনের অধীনে ন্যায় বিচার, মানুষের বুকের ক্ষত, মানুষের আহাজারি। আমরা যখন এখনো, আপনারা সবাই জানেন, আমরা এখনো যখন এই মুগ্ধের ছবিটা দেখি, আবু সাঈদের ঘটনাগুলো দেখি, আমি আর বলতে চাই না, এগুলি এখনো আমাদের বুকে হাহাকার করে ওঠে। তো ওনাদের সবার এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য শুধু যে পুলিশ বা ছাত্রলীগের যারা হুকুম পালন করেছে তাদের বিচার না, এটার সাথে জড়িত সবার বিচার এই আইনের আওতায় আনা সম্ভব। এটা নিয়ে শুধু প্রশ্ন করে গত 111 থেকে 111 থেকে 17 বছর প্লিজ এটা শেষ করেন। হ্যাঁ,
আমি ইউএনবিতে আছি, মাসুদুল হক আমার জি নাম। জি গত 17 বছর আপনি যেমন যে মামলাগুলো উদ্যোগ নিয়েছেন, সম্প্রতি যে ঘটনা ঘটেছে আপনি বলেছেন বা আমরাও জানি, অনেকেই জানি। তো ঠিক সেরকম গত 17 বছর অনেক রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত পলিটিক্যাল ঘায়াল করার মামলা, অনেক ধরনের মামলা হয়েছে। এইসব মামলা কত সংখ্যক আছে, আপনার কোনো তথ্য নিয়েছেন কিনা, বা এইসব মামলার কি? আচ্ছা, আপনাদের আমি এটা শেষ করি। আপনাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল নিয়ে আর কোনো প্রশ্ন আছে? এই প্রসঙ্গটা শেষ করি। না, শুধু এটা নিয়ে স্যার, শুধু একটা ছোট প্রশ্ন, ডিউরেশনটা একটু যদি বলতেন, কোন মামলাগুলো এই আন্তর্জাতিক অফিসে, মানে স্যার ডিউরেশন সময়টা কি 1 জুলাই থেকে 5 আগস্ট? আপাতত 1 জুলাই থেকে। ক্যাটাগরিক্যালি কি আমরা বলতে পারি আইসিটি, মানে আইসিটিতে এদের বিচার হবে স্যার? আইসিটিতে বিচারের উদ্যোগ নেওয়া হবে, এটা ক্যাটাগরিক্যালি বলতে পারেন। ক্যাটাগরিক্যালি বলতে পারেন এই আইসিটির যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, এই বিচারের আওতায় আমাদের সাবেক সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে, যাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে, আমরা পত্রপত্রিকায় দেখেছি, কিছু মন্ত্রীর নাম দেখেছি, সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে কোনো ছাড় দিব না। যদি এখানে আমাদের বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে, আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেব। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। আইন উপদেষ্টার বক্তব্য সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নর হলেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। 72 বছর 8 মাস বয়সী ডক্টর মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এর আগে সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের আদেশে গভর্নর হতে বয়সজনিত শর্ত তুলে দেয় অন্তর্বর্তী সরকার। ডক্টর মনসুর 4 বছর এ দায়িত্ব পালন করবেন। কর্মজীবনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর দায়িত্ব পালনকালে তিনি মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা এবং মধ্য আমেরিকার বিভিন্ন দেশে কাজ করেছেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC চেয়ারম্যান হলেন এম মাসুর রিয়াজ। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। 4 বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়। মাসুর রিয়াজ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তার। যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে উন্নয়ন অর্থনীতিতে তিনি PhD করেছেন। পরে যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়ান্স ইউনিভার্সিটি থেকে MBA করেন। এর আগে BSECর চেয়ারম্যান ছিলেন অধ্যাপক শিবলি রুবাইয়াত উল ইসলাম। দুর্নীতি ও বন্দর ব্যবস্থাপনা ধ্বংসের অভিযোগে পানগাঁও কাস্টমস কমিশনার ও যুগ্ম কমিশনারের অপসারণের দাবিতে কর্মবিরতি পালন করছেন C&F এর বন্দর শ্রমিকরা। সকাল থেকে কর্মবিরতি শুরু করেন তারা। এর আগে মঙ্গলবার কাস্টমস হাউসের সামনে তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা। তাদের অভিযোগ করেন NBR চেয়ারম্যানের একান্ত অনুগত কমিশনার ডক্টর আবু নূর রাশেদ 7 কর্মকর্তাকে পেছনে ফেলে কমিশনার পদ হাতিয়ে নেন। পণ্য চালানোর তথ্য যাচাইয়ের কথা বলে মাসের পর মাস ফাইল টেবিলে আটকে রেখে শিপিং কোম্পানির কাছ থেকে লেনদেন করেন মোটা অঙ্কের টাকা, যার সহযোগী হয়ে কাজ করেন যুগ্ম কমিশনার মশিউর রহমান। দাম কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি রাজশাহীর আলুর বাজারে। পাইকারি বাজারে প্রতি কেজিতে 2 থেকে 5 টাকা কমলেও তা যৌক্তিক নয় বলছেন ক্রেতারা। এদিকে দাম কমায় হিমাগার থেকে আলু বের করছেন না মজুতদারিরা। সংশ্লিষ্টরা বলছেন শিগগিরই হিমাগারে মনিটরিং বাড়ানো হবে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। সরকার পতনের পর থেকে বন্ধ রাজশাহীর রাজ কোল্ড স্টোরেজে আলু বেচাকেনা। জেলার সবচেয়ে বড় হিমাগারে 4,20,000 বস্তা আলু মজুদ থাকলেও বিক্রি বন্ধ রেখেছেন মজুদকারীরা। খরচ আছে 10 টাকা, 2 কেজি ঘাটতি আছে, তাতে 48 টাকা পড়তা পড়ে আছে, তাতে কৃষকেরও লাভ হয়েছে না। কৃষক পাটি বিক্রি করে ব্যবসায়ীরা যে কিনে, এটার ভিতরে দামের ভিতরে সমঝোতা আসছে না, যার জন্য বেচা বিক্রি একটু কম। পবা উপজেলার বেঙ্গল কোল্ড স্টোরেজ সহ কয়েকটি হিমাগার থেকে বাজারে অল্প পরিমাণে আলুর সরবরাহ থাকলেও জেলার 38টি হিমাগারের বেশিরভাগই বন্ধ। ব্যবসায়ীরা জানান, সরকার পতনের আগে পাইকারি বাজারে 55 টাকা ও খুচরা বাজারে আলু বিক্রি হয় 60 টাকা। বর্তমানে 5 টাকা কমে প্রতি কেজি আলুর পাইকারি দর 50 ও খুচরা বাজারে 55 টাকা। এ কারণে বিক্রি বন্ধ রেখেছেন তারা। ওই দেওয়ার অনুকূলে ছিল না, প্রোডাকশন মাত্রা কম, সেখানে
ওই কারণে দেখা যাচ্ছে হিমাগারে নিয়ে এসে যাদের পার্টির কাছে সেল করতেছে সেখানে ধরেন লস হচ্ছে। ভোক্তারা জানান বেশি মুনাফার আশায় অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করছে অসাধু সিন্ডিকেট। শিক্ষার্থীরা জানান খুচরা বাজারে আলুর কেজি সর্বোচ্চ যৌক্তিক দাম প্রতি কেজি 50 টাকা। তারা আলু কিন্তু চাহিদা মতো ছাড়ছে না, সবসময় বাজারে একটা গ্যাপ করে রাখছে, যার কারণে কিন্তু আলুর মূল্যটা বৃদ্ধি হচ্ছে। আলুর বাজার স্থিতিশীল রাখতে কাজ চলছে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজারে স্বচ্ছতা আসলে পণ্যের দামে কিছুটা অবশ্য পজিটিভ রেজাল্ট পড়ে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কৃষি বিভাগের তথ্য মতে রাজশাহীতে এবছর আলু উৎপাদন হয়েছে 9 লাখ টন, আর জেলায় আলুর চাহিদা বার্ষিক 80,000 টন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। প্রায় 2 সপ্তাহ পর স্বাভাবিক হয়েছে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের আমদানি রফতানি বাণিজ্য। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক দেশে যে অস্থিতিশীল পরিবেশ ছিল, এই পরিবেশের কারণে কিন্তু ভারতের সাথে যে স্বাভাবিক এবং আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি আমরা দেখতে পেয়েছি। গত 19শে জুলাই থেকে কিন্তু 12ই আগস্ট পর্যন্ত সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। তবে ছাত্রদের বিজয়ের পর কিন্তু যে নতুন সরকার গঠন করেছে, এই সরকার গঠনের পর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যারা এখানে কর্মকর্তা কর্মচারী যারা অনুপস্থিত ছিল তারা কিন্তু আবারও এখানে দায়িত্ব পালন করা, কিন্তু যে স্বাভাবিক আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু আবার সে পরিবেশ তৈরি হয়েছে। গতকাল যে তথ্য মতে আমরা দেখতে পেয়েছি বেনাপোল বন্দর থেকে কিন্তু ভারত থেকে 319 টাকা বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে এবং 270 টাকা বিভিন্ন ধরনের পণ্য কিন্তু বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হয়েছে। আমরা এখানে কথা বলেছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে নিরাপত্তা জনিত কারণে কিন্তু ভারতীয় ব্যবসায়ীরা তারা বাংলাদেশে পণ্য রপ্তানি করতে চাননি, যার কারণে কিন্তু এই পথে আমদানি এবং রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে গেছিল এবং বন্দর থেকে পণ্য খালাস। তবে কিন্তু এই স্থানীয় ব্যবসায়ী, আইন শৃঙ্খলা বাহিনী, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের সবার সমন্বয়ে কিন্তু একটি বৈঠকের পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই আমদানি এবং রপ্তানি বাণিজ্য কিন্তু আবারও স্বাভাবিক হতে শুরু হয়েছে। আমরা কথা বলেছি বেনাপোল স্থল বন্দরের পরিচালক রিজাল করিমের সাথে, তিনি আমাদেরকে বলেছেন বর্তমানে একেবারে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি স্বাভাবিক আছে এবং এই বাণিজ্য স্বাভাবিক করতে তারা কিন্তু ভারতীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করার কারণে কিন্তু এই বাণিজ্য স্বাভাবিক ছিল। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর দিয়ে যে সাম্প্রতিক যে অস্থিতিশীল পরিবেশ, সে পরিবেশ কাটিয়ে আবারও যে বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতের সাথে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হয়েছে তার সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরে অজানা রোগে আক্রান্ত হয়ে গত 2 মাসে 2 শতাধিক গরু মারা গেছে। আক্রান্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মারা যাচ্ছে গবাদি পশু। এতে দিশেহারা হয়ে পড়েছেন খামারিরা। আর নমুনা সংগ্রহের পর রোগ নিশ্চিত হয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ বিভাগের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও শাহজাহান আলীর ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ পদ্মার চরে ঘাস খাওয়া অবস্থায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ছে গরু। এরপর সামনের অথবা পেছনের মাংসপেশি ফুলে যাচ্ছে। অসুস্থ হওয়ার 4 থেকে 5 ঘন্টা পরেই মারা যাচ্ছে পশু। গত 2 মাসে 2 শতাধিক গরু মারা গেছে চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন চরে। এ অবস্থায় কয়েক হাজার গরু নিয়ে শঙ্কায় খামারিরা। এতে দিশেহারা তারা। খামারিদের অভিযোগ, শত শত গরু অসুস্থ হয়ে মারা গেলেও চিকিৎসা দিতে চরে যান না সরকারি পশু হাসপাতালের চিকিৎসকরা। কোনো জায়গা ফুলেছে, ফুলে যাওয়ার পর জায়গাটা টিপতে পচপচ করছে, করার পর লাক মুখ দিয়ে রক্ত উঠতে লাগছে। ওঠার পর 5 থেকে 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টার মধ্যে মারাইছে। সরকারি হাসপাতালে গেলে ওরা বলছে যে গরু নিয়ে এসো, তা আমরা হাজার হাজার গরু কিভাবে নিয়ে যাবো সরকারি হাসপাতাল? আমাদের অনেক গরু, হয়তো 200-250 গরু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা এই ক্ষতিগ্রস্ত সরকারের কাছ থেকে বা কারোর কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না। প্রাথমিকভাবে গরুর বাদলা রোগ ধারণা করছে প্রাণী সম্পদ বিভাগ। তবে নমুনা সংগ্রহের পর রোগ নিশ্চিত হয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। দীর্ঘ খরার পরে যখন বৃষ্টি হয় তখন এই রোগের যে ব্যাকটেরিয়ার স্পোরটা মাটির থেকে আমাদের যে লকলকা যে ঘাস, সে ঘাসে চলে আসে, আর এই লকলকা ঘাস যারা খাচ্ছে তাদেরই আক্রমণ করে দেয়। চাঁপাইনবাবগঞ্জের পদ্মার চরে অন্তত 40,000 গরু লালন পালন করা হয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে নানা ধরনের বর্জ্য। রয়েছে ছোট ছোট গাছের টুকরা, বাঁশের শেকড়,
পোড়া কাঠ, খড়সহ নানা রকম প্লাস্টিক, যার কারণে সৌন্দর্যহানির পাশাপাশি ছড়াচ্ছে দুর্গন্ধ। তাই দ্রুত সময়ের মধ্যে বর্জ্য পরিষ্কার করার দাবি পর্যটকদের। তবে দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজার সমুদ্র সৈকত একের পর এক ঢেউ আছড়ে পড়ছে উপকূলে, আর এসব ঢেউয়ের সঙ্গে আসছে নানা ধরনের বর্জ্য। রয়েছে ছোট ছোট গাছের টুকরা, বাঁশের শেকড়, পোড়া কাঠ, খড়সহ নানা রকম প্লাস্টিক, যা সৈকতের বালিয়াড়িতে পড়ে রয়েছে। শুধু সৈকতের লাবণী পয়েন্ট নয়, এসব বর্জ্য পড়ে রয়েছে সৈকতের সুগন্ধা ও কলাতলি পয়েন্টের বালিয়াড়িতেও। সাগর পাড়ে এসে আমরা প্রচুর পরিমাণ ময়লা দেখতে পাচ্ছি। এটার কারণে আসলে হাঁটতে যেমন অসুবিধা হচ্ছে, এটা সৌন্দর্যও নষ্ট করেছে সমুদ্র সৈকতের। 3 বিচে কিন্তু প্রচুর পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ, গাছ এবং আরো বিভিন্ন ধরনের বস্তু এসে এখানে রয়েছে। সৈকতে রয়েছে স্থানীয় দর্শনার্থী সহ পর্যটকরা। তারা বলছেন বালিয়াড়িতে পড়ে থাকা বর্জ্যের কারণে চলাফেরা করতে সমস্যা হচ্ছে। একই সঙ্গে সৈকতের সৌন্দর্যহানির পাশাপাশি ছড়াচ্ছে দুর্গন্ধ। তাই এসব বর্জ্য অপসারণের দাবি জানিয়েছেন তারা। চাচ্ছি এটা যেন খুব দ্রুত সময়ের মধ্যে এটা পরিষ্কার হয়ে যায়। এরই মধ্যে বালিয়াড়িতে পড়ে থাকা গাছের টুকরোগুলো অনেকেই কুড়িয়ে নিয়ে যাচ্ছে। তবে ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। ডিসি মহোদয় বলেছেন যে বিচ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে খুব দ্রুত এটা অপসারণ করা হবে। এর আগে 2023 সালে মার্চ মাসেও টানা কয়েকদিন একই ধরনের বর্জ্য সৈকতে ভেসে এসেছিল। সময় সংবাদ, কক্সবাজার। বর্তমানে কুয়েতের 1 দিনারের বিপরীতে বাংলাদেশি টাকায় মিলছে 392 টাকা। দিনারের সঠিক মূল্য নির্ধারণ করলে রেমিটেন্স প্রবাহ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশ পুনর্গঠনে কষ্টার্জিত টাকা পাঠিয়ে অগ্রণী ভূমিকা রাখতে চান প্রবাসীরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানান বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের বিক্ষোভে পরোক্ষভাবে যুক্ত হয়ে করেন প্রতিবাদ ও মিছিল, যার কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কারাবাস ভোগ করছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এমন পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় রেমিটেন্স পাঠানো। বাংলাদেশি গ্রাহক শূন্য হয়ে পড়ে কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জ হাউসগুলো। তবে সরকার পতনের পর থেকে বৈধ পথে আবারও রেমিটেন্স পাঠানো শুরু করে প্রবাসীরা। দেশ পুনর্গঠনে কষ্টার্জিত টাকা পাঠিয়ে অগ্রণী ভূমিকা রাখতে চান রেমিটেন্স যোদ্ধারা। আমরা যদি বৈধভাবে টাকা পাঠাই, পরিবার নিশ্চিত থাকলো এবং দেশের উপকৃত হলো। আমরা সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে এটা সরকার এবং দেশের জন্য উপকারে আসবে। অবৈধ পথে টাকা পাঠালে রিস্ক থাকে, আমরা প্রতারিত হতে পারি। সেজন্য আমরা সকলেই বৈধ পথে টাকা পাঠাবো এবং আমরা আমাদের দেশকে ভালো রাখবো এবং নিজেও ভালো থাকবো। বর্তমানে কুয়েতের 1 দিনারের বিপরীতে বাংলাদেশি টাকায় পাওয়া যাচ্ছে 392 টাকা। বাংলাদেশে ডলারের সঙ্গে মিল রেখে কুয়েতি দিনারের মূল্য নির্ধারণ করলে দিনারের বিপরীতে বেশি টাকা পাবেন বলছেন এক্সচেঞ্জ হাউসের কর্মকর্তারা। এতে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টালমাটাল অর্থনীতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন ডক্টর আহসান এইচ মনসুর। দায়িত্ব পালন করবেন 4 বছর। বিএসইসির চেয়ারম্যান মাসরুর রিয়াজ। পানগাঁও কাস্টমস কমিশনার ও যুগ্ম কমিশনারের অপসারণ দাবিতে শ্রমিকদের কর্মবিরতি। দুর্নীতি ও বন্দর ব্যবস্থাপনা ধ্বংসের অভিযোগ। এবং এখনও টনক নয়নি মজুতদারদের। দাম কমায় রাজশাহীতে হিমাগার থেকে আলু না ছাড়ার অভিযোগ। কঠোর বাজার মনিটরিংয়ে বস্তায় 150 টাকা কমেছে চালের দাম। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ে।